আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি লিটল টাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যে নীতির কথা বলছে সেটা সবার জন্য প্রযোজ্য হচ্ছে কিনা, বিশেষ করে যারা অনেক বেশি ক্ষমতা রয়েছে এরকম পদে আসীন ছিলেন, আইন প্রণেতার কথাই যদি বলি, কিংবা বলা যেতে পারে সাবেক সেনা প্রধান বা সাবেক পুলিশ প্রধান, এই বাহিনীগুলোর প্রধানরা যখন দুর্নীতির কথা উঠে আসে, কিংবা আমেরিকার মতো একটি দেশ আবার একজনকে স্যাংশন দিয়ে বসেন, কিংবা পরবর্তীতে একজন পুলিশ প্রধানের সমস্ত সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়, কিংবা সংসদ সদস্য পার্শ্ববর্তী দেশে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর যে বিষয়গুলো বের হয়ে আসে যে তিনি স্বর্ণ চোরা কারবারির সাথে যুক্ত ছিলেন, সেই জন্য তিনি খুন হয়ে থাকতে পারেন, নানাবিধ আলোচনায় উঠে আসে। তাহলে তারা যখন ছিলেন, অর্থাৎ ক্ষমতায় ছিলেন, ওই পদে আসীন ছিলেন কিংবা জীবিত ছিলেন, তখন কেন বিষয়গুলো আলোচিত হলো না? কেন দুর্নীতি দমন কমিশনের মতো যে শক্তিশালী কমিশন রয়েছে তারা কোনো ধরনের পদক্ষেপ নিল না? এর পেছনে কি কি কারণ আসলে থাকতে পারে? তাহলে কি এর পেছনে এই কারণগুলোই থাকতে পারে যে ক্ষমতাসীন দল এতদিন চায়নি, এখন চেয়েছে, কিংবা তারা জিরো টলারেন্স নীতি দেখাচ্ছে বলেই এই ধরনের একদম প্রভাবশালী লোক সামনে চলে আসছে? এর বাইরেও আরও নেপথ্যে যে কাহিনীগুলো রয়েছে সেগুলো একটু জানবার চেষ্টা করব। যারা রয়েছেন অতিথি তাদের সাথে শুরুতেই আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন সৈয়দ বোরখান কবির, ডান দিক থেকে শুরু করলে নির্বাহী পরিচালক পরিপ্রেক্ষিত, মাঝে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, সিইও গ্লোবাল টিভি, এবং সর্বডানে রয়েছেন MA আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং সম্মানিত দর্শক, আমি ফেরদৌসী আহমেদ সঞ্চালক হিসেবে থাকছি আজকের এই আয়োজনে। সৈয়দ বোরখান কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মোটা দাগে যে প্রশ্নগুলো ওঠে, যদি শুরুতেই বলি যে নামগুলো এখন উচ্চারিত হলো বা বেনজির আহমেদের কথা বলা হচ্ছে, তার বিরুদ্ধে এখন আইনি পদক্ষেপ নেওয়া যেতেই পারে, এই কথাগুলো তো আগে আসেনি। তাহলে কি এখন সরকার চাচ্ছে বা ক্ষমতাসীন দল চাচ্ছে বলেই এগুলো উচ্চারিত হচ্ছে বা এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে? তাদের ক্ষমতাসীন দলের ছত্রছায়াই তারা এতটা বার বাড়লো কিনা? না, বিষয়টা হচ্ছে যে বেনজির আহমেদের যদি আপনি চাকরি জীবন দেখেন, উনি পুলিশ কমিশনার ছিলেন, পরবর্তীতে উনি র্যাবের মহাপরিচালক ছিলেন এবং শেষে তিনি পুলিশের মহাপুলিশ পরিদর্শক হিসেবে চাকরি করেছেন এবং তারপর তিনি অবসরে গেছেন। তো এরকম ক্ষমতাধর একজন ব্যক্তি যখন থাকে, এই সময় কিন্তু আমাদের এখন তথ্য আহরণের দুটো পদ্ধতি আছে। একটা হলো গণমাধ্যমের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি, আর একটা হলো বিভিন্ন রকম সামাজিক মাধ্যম, মানুষের মধ্যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মাধ্যমে আমরা অনেক তথ্য জানি। তো বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে কিন্তু যখন থেকে তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন তখন থেকেই আলোচনা হচ্ছিল। এবং আপনি যদি মনে করে দেখেন যে সময় ক্যাসিনো বিরোধী অভিযান হলো, সেই সময় কিন্তু বেনজির আহমেদের অনেক বন্ধু বান্ধব, তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নামও এসেছিল। কাজেই এই সময়টা এমন একটা সময় ছিল যে তখন বেনজির আহমেদের ক্ষমতার দাপটটা এত বেশি ছিল যে তার বিরুদ্ধে কেউ কথা বলবে বা তার বিরুদ্ধে কেউ লিখবে, এটার এরকম একটা বাস্তবতা ছিল না। এখন যখন বেনজির আহমেদ এখন যে ঘটনাটা শুরু হলো, সেটা শুরু হলো কালের কণ্ঠ নামে একটা পত্রিকায় ধারাবাহিকভাবে আলাদিনের চেরাগ, বেনজির আলাদিনের চেরাগ নামে 2 পর্বের একটা রিপোর্ট হলো, অনুসন্ধানের রিপোর্ট, এবং তার সূত্র ধরেই এই ঘটনাটা ঘটলো। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে যারা আমাদের বিভিন্ন শীর্ষ পদগুলোতে আছেন বা ছিলেন বিভিন্ন সময়, তারা যে তাদেরকে একটা আস্থা বিশ্বাস থেকেই তো এই দায়িত্বগুলো দেওয়া হয়, সরকার দায়িত্বগুলো দেওয়া হয়। তারা যখন সেখানে বসেন তখন তারা বিভিন্নভাবে মনে করেন যে সরকার বোধহয় আমার উপর নির্ভরশীল, আমি যা খুশি তাই করব। এবং একটা রাষ্ট্রের যখন জবাবদিহিতা কাঠামোতে ওই ব্যক্তি নির্ভরতা বাড়ে, তখন এই ব্যক্তি স্বেচ্ছাচারী হয়ে ওঠেন। আমরা শুধু বেনজির আহমেদের কথা বলছি এটা না, এটা এবং এই সরকারের আমলে যেটা করছে সেটা না। আপনি যদি দেখেন যে অতীতেও বিভিন্ন সময় যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তারা এ ধরনের অনেক ঘটনাগুলো ঘটেছে এবং সীমাহীন দুর্নীতি। শুধু তো ইনি তো পুলিশের মহাপরিদর্শক ছিলেন। আপনি কোহিনুর মিয়ার কথা নিশ্চয়ই জানেন যে বিএনপি জামাত জোট সরকারের আমলে উনি
একজন পুলিশের মধ্যস্তরের কর্মকর্তা হিসেবে যেভাবে উনি একটা সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং তার ঘুষ কেলেঙ্কারির যে সমস্ত কথাবার্তাগুলো বেরিয়েছিল এবং আরও অনেক পুলিশ কর্মকর্তাদের, এখন বিষয়টা হচ্ছে যে সরকারের যখন জিনিসটা নলেজের মধ্যে আসছে, সরকার যখন বিষয়টা সম্বন্ধে অবহিত হচ্ছে, তখন কি ব্যবস্থা নিচ্ছে। যদি আমরা দেখতাম যে বেনজির আহমেদের বিরুদ্ধে যখন পত্রিকাগুলো রিপোর্ট হচ্ছে সরকার এটাকে উপেক্ষা করছে, কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, তাহলে আমরা মনে করতাম যে এখানে সরকারের একটা সমর্থন বা সরকারের একটা পক্ষপাত বা সরকারের একটা সহানুভূতি রয়েছে। কিন্তু আমরা এবারের যে ঘটনাগুলো দেখছি যে একটা ঘটনা যখন দৃশ্যমান হচ্ছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থায় প্রক্রিয়া সরকার বাধা দিচ্ছে না। আমাদের বাংলাদেশে যে উন্নয়ন প্রক্রিয়া হচ্ছে, উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে দুর্নীতি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশেই যে ডেভেলপমেন্ট প্রসেসের সাথে করাপশন ইনবিল্ট একটা ফেনোমেনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে বেনজির আহমেদ একা না, বা বেনজির আহমেদের মতো এরকম আপনি ডিআইজি মিজানের কথা শুনেন, আমরা ওই যে প্রদীপের ঘটনা দেখলাম, তো এই ধরনের ঘটনাগুলো ঘটবে। আমাদের দেখতে হবে যে দুর্নীতি দমন কমিশন, সরকার বা অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে তারা কতটুকু স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষ নির্মোহভাবে বিষয়গুলোকে আইনের আওতায় আনতে পারছে। বেনজির আহমেদের ঘটনাটা আমাদের সবার জন্য একটা দৃষ্টান্ত। আমরা মনে করি যে এটার স্বচ্ছ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সত্যটা বেরিয়ে আসা উচিত, এবং এরকম যদি হতে থাকে কয়েকটা ঘটনা, তাহলে আপনি কিন্তু দুর্নীতি একদিনে বন্ধ করতে পারবেন না। এই এক্সাম্পলগুলো সেট করে সমাজে যারা দায়িত্বপূর্ণ পদে আছেন তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করা যেতে পারে। একদিনে বন্ধ করা যাবে না, আমি সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছে আসতে চাই। একদিনে তো বন্ধ করা যাবে না, কিন্তু শুরুর কথা যদি বলি, শুদ্ধাচার অভিযান আমরা দেখলাম, তখনও একবার নাম এসেছিল। তাহলে ওনাদের মধ্যে কি এই ব্যাপারটা কাজ করে না যে আমার ক্ষমতা অনেক বেশি, বাট আমারটা যদি কখনো একদম গোচরীভূত হয় আমিও এর ঊর্ধ্বে নই, আমাকেও ওই একদম যে শূন্য সহনশীল প্রক্রিয়া রয়েছে দুর্নীতির বিরুদ্ধে সেটার মধ্যে আমি পড়ে যেতে পারি। সেটা কি ভাবেন না? বলছিলেন সৈয়দ বোরহান কবির যে না, ক্ষমতার কারণে তার বিরুদ্ধে কে লিখবে? কেউ লিখবে না, সাংবাদিকরা না হয় ভয়ে ভীত থাকবে, লিখবে না, নানান ধরনের হেনস্থার শিকার হবেন। কিন্তু দুর্নীতি দমন কমিশন তারা কি করেছিল তখন? ধন্যবাদ। দেখেন, আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা রয়ে গেছে। আমাদের বাংলাদেশ এখন একটা দুর্নীতির সেফ জোন কিংবা আতুর ঘরে পরিণত হয়েছে, এবং দুর্নীতিটা এমন জায়গা থেকে হচ্ছে যে ক্ষমতা কাঠামোকে ব্যবহার করে দুর্নীতি। সুতরাং এখানে যারা ক্ষমতা কাঠামোর নিয়ন্ত্রণের ভূমিকায় থাকে তারা কখনো চিন্তা করে না যে তাদের দুর্নীতি একদিন প্রকাশ পাবে এবং তাদেরকে বিপদে পড়তে হবে। আপনি দেখেন বেনজির কিন্তু এখনও ভীত নয়, কিন্তু তিনি ফেসবুকে এসে কথা বলছেন এবং তিনি মনেই করছেন যে কিছু হবে না। দুদকের আলাপটাতে পরে আসি। আসল কথা হলো যে বাংলাদেশে দুর্নীতি আকর্ষণীয় হয়ে উঠছে, দুর্নীতিবাজরা এখন নায়কের চরিত্রে আবির্ভূত হয়েছে। সুতরাং এখানে দুর্নীতিকে কমানো সম্ভব হবে না। এর কারণ হলো ক্ষমতা কেন্দ্র থেকে দুর্নীতির প্রতি প্রশ্রয় আছে। ক্ষমতা কেন্দ্র মনেই করে তার লোকদের দুর্নীতি করার অধিকার আছে। এটা হলো বড় সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করেছে। ফলে বেনজিরের দুর্নীতি নিয়ে আমরা আলোচনা করছি। 10 বছরের চাকরি জীবনের রফিকুল ইসলাম নামে একজন অতিরিক্ত ডিআইজি, তার 500 কোটি টাকার শুধু জ্ঞাত সম্পদ পাওয়া গেছে, অজ্ঞাতভাবে। চিন্তা করেন আপনি, দুদকের একেবারে প্রাইমারি একটা চিঠিতে এই সন্ধান পাওয়া গেছে। তাহলে বাকিগুলো কি কি পর্যায়ে আছে? এরকম অসংখ্য অফিসার পাবেন কাস্টমসে, আপনি অসংখ্য অফিসার পাবেন কর বিভাগে, প্রশাসনে ইত্যাদিতে। বাংলাদেশে দুর্নীতির যতগুলো রকম আছে তার মধ্যে একটা নাম্বার 1 হলো যোগসাজশ, অর্থাৎ যোগসাজশের দুর্নীতি। এই যোগসাজশের সাথে রাজনৈতিক নেতৃত্ব আছে, এর সাথে সরকারি কর্মকর্তারা আছে, এবং এর সাথে ব্যবসায়ীরাও আছে। সামগ্রিকভাবে এই দুর্নীতিটা হয়, এবং দুর্নীতি বাংলাদেশে সেলফ রিএনফোর্সিং হয়ে যাচ্ছে, যেটাকে বাংলা করলে দ্বারায় সশক্তি বৃদ্ধি, নিজেই নিজের শক্তি বৃদ্ধি করছে দুর্নীতি। সুতরাং এমন একটা সাইকেলের মধ্যে যখন পড়ে গেছে না, তখন দুর্নীতি যারা করে তারা মনে করে না যে আমার কিছু হবে কোনোদিন। দুদক একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক কিন্তু সুমোটো সেইভাবে কিছু করে না। তার বারান্দায় যখন কেউ যায় তখন সে ইনভেস্টিগেশনে পাঠায়, যেমনভাবে ব্যারিস্টার সুমনের কারণে এটিকে ইনভেস্টিগেশনে পাঠানো হয়েছে। মামলা কিন্তু এখনও হয়নি, এবং আপনি এখন পর্যন্ত দেখবেন না দুদক কোনো বড় শেঠ কাউকে ধরতে পেরেছে বা তার বিরুদ্ধে কিছু করেছে। দুদক ছোট ছোট কর্মকর্তা, ছোট ছোট ব্যবসায়ী, এদেরকে নিয়ে ডিল করে। শেখ আব্দুল হাবিব বাচ্চুর কিছু হয়েছে, একটা ব্যাংক লোপাট হয়ে গেল, কিছু হয়েছে। মহিউদ্দিন খান আলমগীরের কিছু হয়েছে, ফার্মার্স ব্যাংকের কিছু হয়নি। তো বড় শেডগুলোর কিছু হচ্ছে না, কিন্তু ওর মধ্যে যদি ছোট একটা পাওয়া যায়, তানভীরে পাওয়া গেছে হলমার্কের, একটু গরিব মানুষ, একটু বড় লোক হয়েছিল, অশিক্ষিত,
তার ওইভাবে পলিটিক্যাল কানেক্টিভিটি নাই, সুতরাং তাকে ধরো। কিন্তু ওখানে যে অন্য যেগুলো ছিল সেগুলোকে কিন্তু ধরা হয় নাই। সুতরাং আমাদের রাজনৈতিক নেতৃত্বের সার্বভৌমত্ব চলে গেছে, তারা নতজানু হয়ে গেছে আমলাতন্ত্রের কাছে, এবং আমলাতন্ত্র মনে করছে যে তারাই রাজনৈতিক নেতৃত্বকে টিকে আছে, তাদের দুর্নীতি করার অধিকার আছে। এবং এই দুর্নীতি আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে দুর্নীতি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে, এবং সাধারণ মানুষকে দুর্নীতিতে অভ্যস্তও করে ফেলা হচ্ছে। আপনি ইলেকট্রিক বিল হলো আপনার নিজস্ব সরকারকে দিবেন, এটা দিতে গিয়ে আপনাকে ঘুষ দিতে হচ্ছে। পানির বিল দিতে গিয়ে ঘুষ দিতে হচ্ছে। এই যে বাচ্চারা অভিযোগ করছে তাদের সার্টিফিকেটের নাম ভুল হয়েছে মেট্রিক পরীক্ষার, তারা ঠিক করতে গিয়ে ঘুষ দিতে হচ্ছে, পত্রিকা দেখেছেন নিশ্চয়ই। ছোট ছোট বাচ্চা বলছে তাদের কাছে টাকা নিচ্ছে। তাহলে এরকম একটা সমাজ নির্মাণ করার পরে মানুষকে ছোট ছোট দুর্নীতিতে অভ্যস্ত করে আমাদের নীতি নির্ধারকরা বড় দুর্নীতি করার একটা সাম্রাজ্য তৈরি করেছে। তাহলে শূন্য সহনশীল নাকি একদম সমাজের কাছে না, কোনো সহনশীল শূন্য সহনশীল কথাগুলো রোমান্টিসিজম। ওই যে নির্বাচনের আগে আওয়ামী লীগ ইশতেহারে বলছে, এখনো বলে, এগুলো কিছুই না। কোনো শূন্য সহনশীলতা নাই, সহনশীলতা পূর্ণ মাত্রায় আছে দুর্নীতির প্রতি। তাহলে শতভাগ সহনশীল, আমাদের চামড়া এখন গা সহ হয়ে গিয়েছে, আমরাও এখন ভাবতে থাকি যে দুর্নীতি তো হবেই, এটা খুব স্বাভাবিক ঘটনা। তাহলে কিসের আভাস দেয় এই যে যদি বলি বেনজির আহমেদের নাম বা একদম সাবেক সেনাপ্রধান তার নাম চলে আসলো, আজিজের কথা, কিংবা এই সংসদ সদস্য যে আনার তার নাম আসে এখন, এগুলো কি আসলেই কোনো আভাস দেয় কোনো কিছুর? হ্যাঁ, ধন্যবাদ। আভাস দেয় হচ্ছে এটা চলতে থাকবে। কারণ হচ্ছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চা কোনো রাজনৈতিক দলের মধ্যে, কোনো নেতার মধ্যে নাই। সামাজিক অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে নিচে নেমেছে। এখন সব ব্যক্তি আত্মকেন্দ্রিক হয়ে গেছে, যা লুট করবেন এটা আমার। এবং বড় বড় দুর্নীতি যারা, তারা সরকারের কাছাকাছি, তাদেরকে ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এই যখন সমাজ ব্যবস্থা, তখন বেনজির ধরেন একটা সাম্রাজ্য গড়ে ফেলছে, ব্যক্তিগতভাবে চাকরি করে একটু বেশি টাকা নিয়ে ফেলছে। এর চেয়ে বেশি টাকা ইনকাম করেছে না ব্যবসায়ীরা? করছে তো বহু। আমরা বলতে পারি, এখন বলতে অনিয়ারে বলতে পারবো না, ধরাছোঁয়ার বাইরে আছে। যেমন রেজা সাহেব কয়েকটা উদাহরণ দিল, আরও উদাহরণ আছে, আছে। এদেশে বুদ্ধিজীবী আছে, তাকে ব্যাংকের বসায় দিচ্ছে, হে ব্যাংক তো লোপাট করে দিচ্ছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে, যা লুটপাট হচ্ছে সব আমার। কিন্তু ইশতিয়াক রেজা তো বলছিলেন যোগসাজশ একটি শব্দ ব্যবহার করেছেন। যোগসাজশ, আবার একটু আমরা চারজন এখানে আছি, যোগসাজশ করার চেষ্টা করতেছি না। মানসিকভাবে আমরাও দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি। আমার সামনে টাকা ফেলাইলে আমিও চুরি করবো, ভাবটা সমাজটা এইভাবে দাঁড়ায় গেছে। তাহলে তো শুধু আমার না, আমাদের। তো এখন আমি যখন আমাকে যদি এখন বড় কোনো, ধরেন এই দুদকের কথা রেফারেন্স আসছে, দুদকের যে চেয়ারম্যান ছিল সে এখন ক্যাবে আছে, সে বলছে দন্তহীন বাঘ, এর কোনো ক্ষমতা নাই। মানে যা আপনি দেখতেছেন প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান, মানলাম দুদকের চেয়ারম্যান কমিশনের চাকরিও সহজে খাইতে পারবেন না পার্লামেন্ট ছাড়া, দোষ ছাড়া, অথচ কেউ স্ট্যান্ড নিতে পারতেছে না। কারণ ওই সব জায়গায় লোকগুলো বসানো হয়, যেমন ইলেকশন কমিশন বলেন, সব রিটায়ার করার লোক। রিটায়ার করার লোকের মাথায় শক্তি থাকে বলেন আপনি? যে লোকটা রিটায়ার করে গেছে, ধরেন আমি সাংবাদিকতায় রিটায়ারমেন্ট নাই, কিন্তু মানসিকভাবে আমি কিন্তু রিটায়ার। এখন যদি আমাকে এক জায়গায় বসে দেন, আমার কি শক্তি থাকবে? আমার বহু পিছু টান। কেন বাড়তি পুরস্কার হিসেবে কাজটা আরো ভালো করবার সেই অনুপ্রেরণা সমাজ তো তা নাই। আমার পাশের টেবিলে কোটি কোটি টাকা লয়ে যেতেছে, আমার কি টাকা? প্রশ্নটা একটু রাখতে চাই, কারণ এটা আজকে মানে প্রায়শই আপনারা এখন বলেন, কিন্তু কোথায় যেন আমি মিলাতে পারি না, এবং আমি জানি না আমার সম্মানিত দর্শক যারা রয়েছেন তারাও পারেন কিনা, যে যিনি অবসর নিয়েছেন তাকে একটা সংস্থার ওরকম গিয়ে একটা সুন্দর একটি পদে আসীন করা হয়, কিন্তু তিনি তো ভাবতে পারেন যে আমি আমার জীবনে যা করে এসেছি, আমার তো এখন আর চাওয়া পাওয়ার কিছু নাই, আমি বরং এখানে গিয়ে আমি সুনামের সাথে একটু ভালো কাজ করি, সেটা দেশের মানুষ মনে রাখবে। সেই ভাবনা কেন আসে না? আমি উদাহরণ দিই একটা। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, যদি জানতাম এই লোকটা ঘুষখোর অথবা এই লোকটা দুর্নীতিবাজ, প্রতিবাদ না করতে পারলেও মন থেকে ঘৃণা করতাম। এই ঘৃণা বোধটা এখন উঠে গেছে, কারণ টাকা আলার ক্ষমতা বেশি, টাকালাকে ট্যাক্স দিতে সমাজে চলতে হবে। সুতরাং যে ব্যক্তিটা রিটায়ার করে গেছে, আমার ব্যক্তিগত অপিনিয়ন, সমাজটা এমনভাবে কলুষিত হয়েছে, সেও মানসিকভাবে করাপ্ট। সে তখন ওই 5 বছরের কন্ট্রাক্ট, 5 বছরের চাকরি ঠিক রাখার জন্যই কনসেশন দিয়ে কম্প্রোমাইজ করতে থাকে। সুতরাং সমাজটাকে তো এখন যে জায়গায় চলে আসছে, আমরা ছাত্র জীবনে যেটা দেখেছি, আগে মানুষ অনেক গরিব ছিল,
মানুষে স্যান্ডেল পায়ে দিত, তাও আবার হাতে করে নিত, নষ্ট হয়ে যাবে, গেঞ্জি পরতো না, ছিঁড়ে যেতে পারে, ঘাড়ে নিত, দেখছি তো এগুলা। হ্যাঁ, কিন্তু আমি তো এত মানুষের ভিতরে হাহাকার দেখি নেই তখন। এখন মানুষের টাকা আছে, তারপরেও হাহাকার, নিশ্চয়তা নাই, সমাজ জীবনের নিশ্চয়তা নেই। এই জন্য বলছে এই সমাজটা যে জায়গায় চলে গেছে, এবং এর জন্য যদি বলেন দায়ীকে, অবশ্যই যিনি নেতা থাকবে তিনি দায়ী, রাজনীতিবিদরা দায়ী। রাজনীতিবিদরা যদি সঠিকভাবে, ধরেন আমি উদাহরণ দিই, একটা মিনিস্ট্রিতে দুর্নীতি হয়, সব জায়গায় তো হয়। মিনিস্ট্রি যদি মন্ত্রী, সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি আর তার অধীনস্থ যতগুলো বিভাগ বা ইয়ে আছে, সেখানে যদি উপরের দুইজন অনেস্ট থাকে, সেই জায়গায় দুর্নীতি করা সম্ভব। তারপরে ধরেন যতগুলো পিয়ন থেকে শুরু করে একদম প্রেসিডেন্ট পর্যন্ত যে কয়েকটা সরকারি লোক আছে, এই সরকারি লোকের সহযোগিতা না পাইলে এই দেশে কোনো করাপশন হওয়াই সম্ভব না। কোনো ফাইল মুভ করবে? এই কয়েকটা লোক দেশে সৎ পাওয়া যায় না, সৎ করা যায় না। স্বীকৃতির জায়গাটা কি বলবেন? কারণ যখন আমরা দেখি রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার, যে কোনো স্বীকৃতির বেলায় তো আমরা ভাবি যে না, নিশ্চয়ই কিছুটা না কিছু। এটাও একটা এক্সপ্লয়েট করার হাতিয়ার। আচ্ছা, বেনজির আহমেদ শুদ্ধাচার পাইছে না, সে পিএইচডি নিয়েছে না ঢাকা ইউনিভার্সিটি থেকে, সে র্যাবের চিফ, সে কমিশনার ছিল ঢাকার, সে আইজিপি, তার সময় কোথায়? কয়দিন ক্লাসে গেছে? পিএইচডি ডিগ্রি তো পাইছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। ঢাকা ইউনিভার্সিটি তো অক্সফোর্ড বলা হতো একবার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হতো। সে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সাথে আপনার তার হয়ে কেউ কাজটা করে দিছে, যাই হোক, সে তো পিএইচডি ডিগ্রি পাইছে, বুঝেন কথা। সুতরাং এগুলো হচ্ছে উপহার, তুমি চালাও, যা করতেছো এটা চালাও। এখন দেখেন ডিস করে দিচ্ছে, এখন প্রয়োজন নাই, এখন প্রয়োজন নাই। এখন এতে আর একটা পজিটিভ দিক আছে, এই বেনজির বলেন আর সেনাবাহিনী প্রধান বলেন, এটাতে একটা জিনিস কিন্তু আমি পজিটিভভাবেও দেখি, যে যারা এইসব ক্ষমতাধর বাহিনীর প্রধান বা সেক্রেটারি ফ্যাক্টরি আছে, তারা এখন কিন্তু এইরকম অর্থবিত্ত বহির্ভবের মালিক হইতে ভয় পাবে যে আমি রিটায়ার করলে ধরা খাইতে পারি। সুতরাং সব অন্যায় আবদার আমি শুনবো না, চেষ্টা করবে কম করার জন্য, ধরা অন্তত ধরা। এখন যে কথাটা বললেন তাতে তো আসলে ইতিবাচকতা কিছুটা হলেও খুঁজে পাওয়া যায়। আর একটু ইতিবাচকতা কতটা খুঁজে পাবো সেই আলোচনাটা আমি আসতে চাই। বোরহান কবির, আপনার কাছে একটু শুনতে চাই আনারের ব্যাপারে। জনপ্রতিনিধি সংসদে আমরা জনগণ নির্বাচিত করে সংসদে পাঠাচ্ছি, আইন প্রণেতা, আইন প্রণয়ন তারা করবেন, কাদেরকে পাঠাচ্ছি তাহলে যদি এরকম চিত্র উঠে আসে? হ্যাঁ, এটা তো একটা খুবই মর্মান্তিক চিত্র, যে ওখানে একটা সোরাচরা চালানের র্যাকেট ছিল, ওখানে মাদকের র্যাকেট ছিল, সেই র্যাকেটের একটা প্রতিনিধি বা গডফাদার ছিলেন আনার। এবং এটা কিন্তু আপনি যেটা বললেন সেটা খুবই ভীতিকর একটা বিষয়, যে আমরা কিছুদিন ধরেই বলি যে জাতীয় সংসদ এখন ব্যবসায়ীদের দখলে। আমি ব্যবসায়ীরা যদি সংসদ সদস্য হন, আমি এটা প্রত্যাশা করি না যে ব্যবসায়ীর রাজনীতিবিদদের হাতে থাকা উচিত। সংসদ সদস্য, আইন প্রণেতা, তারা রাজনীতিবিদদের মধ্যে থেকে হওয়া উচিত। কিন্তু তারপরেও যদি তিনি ব্যবসায়ী হন তাতেও সমস্যা নেই, কিন্তু এরকম দুর্বৃত্ত যদি সংসদ দখল করে, মাফিয়াদের হাতে যদি জাতীয় সংসদ যায়, তাহলে পরে তো এটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কিন্তু গেল তো, তিনি তো কয়েকবারের। হ্যাঁ, ওই জায়গাটায় আমি আসছি, যে প্রশ্নটা হচ্ছে যে আমাদের যেটা ইস্তিয়াক রেজা বলছিল, যে এটা দুর্নীতিটি এখন তৃণমূল পর্যন্ত ছড়িয়ে গেছে। একটা মনোনয়ন প্রক্রিয়া যদি আপনি দেখেন কিভাবে হয়, যে যিনি ঝিনাইদহ 4 আসনে এমপি হবেন তার সম্বন্ধে বিভিন্নভাবে রিপোর্ট গ্রহণ করা হয়। তো ধরেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দেয়, তৃণমূল আওয়ামী লীগ একটা রিপোর্ট দেয়, বা তৃণমূলের রাজনৈতিক দল একটা রিপোর্ট দেয়, প্রভাবশালী নেতারা সংসদীয় বোর্ডে তারা রিপোর্ট দেয়। তো এতগুলো মানুষ কেউ দেখলো না, তার মানে সবাইকে, এর আগে আমরা দেখেছিলাম একজন আদম ব্যবসায়ী যিনি পরে গ্রেপ্তার হয়েছিলেন, তাকেও তাকেও সংসদ সদস্য করা হয়েছিল, এবং এটা পরে প্রমাণিত হয়েছে টাকার বিনিময়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছিলেন, এবং তার স্ত্রীও সংসদ সদস্য হয়েছিলেন। এই প্রবণতাগুলো হচ্ছে কেন? এই প্রবণতাগুলো হচ্ছে যে গণতান্ত্রিক রাজনীতির যদি চর্চা না থাকে, যখন রাজনীতিতে জবাবদিহিতা না থাকে, আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা একটা বিরোধী দল শূন্য রাজনীতির যুগে প্রবেশ করেছি, যেখানে জাতীয় সংসদে বিরোধী দল নেই, রাজনীতির মাঠে বিরোধী দল নেই। এবং একটা গণতন্ত্রের আসল সৌন্দর্যটা কোথায়? যখন সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করবে বিরোধী দল, এক ছায়া সরকার থাকে। আপনি দেখেন ব্রিটেনে লেবার পার্টির একটা ছায়া ক্যাবিনেট আছে, আমাদের বিরোধী দল কোথায়? যার ফলে
এই যে এই ধরনের দুর্বৃত্তরা জাতীয় সংসদে আসার সুযোগ পাচ্ছে, যখন যদি একটা বিরোধী দল ওইখানে নির্বাচন করত তাহলে পরে কিন্তু আনোয়ারুল আজিম আনারের মতো লোককে দেওয়ার ক্ষেত্রে আরও 10 বার বিবেচনা করা হতো। কিন্তু আমরা দেখেছি যে 2014 নির্বাচন বিরোধী দল অংশগ্রহণ করে। এইখানে বোরহান কবির একটু জানতে চাই, তাহলে কি আরো বিবেচনা করা হতো, আনারের ব্যাপারটা ভাবা হতো মনোনয়নের ক্ষেত্রে? আপনি যেটা বলছেন, কিন্তু যদি এইভাবেও তো অনেকে বলছেন যে যদি বিরোধী দল যেমন বিএনপি যদি থাকতো নির্বাচনের মাঠে তাহলে বরঞ্চ ভাবা হতো যে জিতে আসতে হবে, সেক্ষেত্রে এরকম লোককে মনোনয়ন দেওয়া যেতে পারে। মনে রাখবেন সবসময় জনগণ যদি ভোট দেয়, জনগণ ভুল সিদ্ধান্ত কখনো নেয় না। কোনদিন জনগণরা দুর্বৃত্ত, আপনি যদি নির্বাচনে তো টাকার ক্ষমতা এসব খেলাগুলো থাকে, সব সময় থাকে না, সব সময় থাকে না। আমরা বহু জায়গায় দেখেছি দুর্বৃত্তরা পরাজিত হয়েছে। আপনি এই যে সিটি কর্পোরেশন নির্বাচন, এবার উপজেলা নির্বাচনেও আপনি দেখেন যে যতগুলো মাইম্যান দিয়েছিল, ডক্টর রাজ্জাকের ভাই হাবুল হাসনাত আবদুল্লাহর ক্যান্ডিডেট, ইভেন গোপালগঞ্জের শেখ সেলিম সাহেবের যে মাইম্যান ছিল, তারা সবাই ধরাশয়ী হয়েছে। যেখানে মানুষ সুযোগ পায় তার মতামত দেওয়া, মানুষ কিন্তু দুর্নীতি বা হ্যাঁ আজিজ ভাই বলেছেন যে আমরা এখন প্রতিবাদ করি না, আমরা এখন ইয়ে করি না, কিন্তু মানুষ কিন্তু মনে থেকে ঘৃণা করে দুর্নীতিবাজদেরকে। মানুষ কিন্তু এই মাদক চোরাচালানদেরকে নেতা হিসেবে দেখতে চায় না। আপনার সামনে অপশন নাই তো, চয়েস নাই তো, আপনার আনার দাঁড়িয়েছে। 14 সালে উনি 3 বার এমপি হয়েছে। আজিজ এটাও বলেছেন ঘৃণা করতে আমরা অনেকটা ভুলে গিয়েছি। আমি এই আলোচনাটা নিয়ে আপনার কাছে ফিরবো, কিন্তু বিরতির সময় হয়ে গেল। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরবো অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে, এবং আজকের যে আলোচনা দুর্নীতি দমন, সেক্ষেত্রে সরকার কতটা সেই জোরালো ভূমিকা রাখতে পারছে বা এর আসলে পেছনে আরও কেন আমরা দুর্নীতিতে এত বেশি উৎসাহিত হচ্ছি, সার্বিক বিষয়টাই শুনবার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সৈয়দ বোরহান কবির, আপনার কাছে আসতে চাই, থামিয়ে গিয়েছিলাম, আপনি বলছিলেন যে উপজেলা নির্বাচনের কথা যে ধরাশায়ী হয়েছে, কিন্তু যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বলি, যে দল থেকে অনেককে মনোনয়ন দেওয়া হলো না এই কথা বলে, যে না একেবারে আগে যারা মন্ত্রী ছিলেন তাদেরকে বসিয়ে দেওয়া হলো, এমপি ছিলেন বসিয়ে দেওয়া হলো, কারণ তাদের স্বচ্ছ একটি ভাবমূর্তি নেই, সেই জায়গাটায় অনেককে আনা হলো যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে। সত্যিকার অর্থেই কি তাই? আমি তো মনে করি না স্বচ্ছ ভাবমূর্তির জন্য কাউকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি। নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি পলিটিক্যাল ইকুয়েশনের জন্য। আপনাকে আমি পছন্দ করছি না, এই জায়গাটাই তো মূল গণতন্ত্রের সংকটটা হলো এই জায়গায়, যে আমি আপনাকে পছন্দ করছি না, কাজে আপনাকে আমি এমপি বানাবো না, আমি নমিনেশন দেব না। জাহাঙ্গীর কবির নানক 2018 সালের নির্বাচনে মনোনয়ন পাননি, তার এলাকায় তিনি অনেক জনপ্রিয়। আপনি কি মনে করেন যে তিনি জনপ্রিয়তার কারণে মনোনয়ন পাননি বা স্বচ্ছতার অভাবের? তাহলে আবার তিনি 2024 নির্বাচনে মনোনয়ন পেলেন কেন? বিষয়টা হলো পিক অ্যান্ড চুজ। আপনাকে আমার ভালো লাগে সেজন্য আপনাকে আমি নমিনেশন দেবো, আপনাকে আমার ভালো লাগে না সেজন্য আমি নমিনেশন দেবো। এই জায়গাটা আপনি যেটা শুধু বললেন পিক অ্যান্ড চুজ, সেখানেও আপনি যে আসনটার কথা বললেন, আমি ওই এলাকারই বাসিন্দা, সেখানে আরো অনেক বড় ইকুয়েশন ওই আগে 2018 নির্বাচনে ছিল। অনেকে বলেছে জনপ্রিয়তাটা কখনোই এখন যে ধরনের নির্বাচন হচ্ছে, এই ধরনের নির্বাচন পরিকাঠামোর মধ্যে একটি প্রার্থী ইশতিয়াক রেজা জনপ্রিয় না, এম এ আজিজ ভাই জনপ্রিয়, এটা মাপকাঠি না। মাপকাঠি হলো ইশতিয়াক রেজা আমার কতটুকু ঘনিষ্ঠ কিংবা অনুগত, বা আজিজ ভাই আমার কতটা অনুগত, তার ভিত্তিতে। এবং এটাই হলো গণতন্ত্রের ব্যাধি, এটাই গণতন্ত্রের ব্যাধি। ইশতিয়াক রেজা, আপনাকে এখানেই শুনতে চাই, এই তাহলে আমরা মনোনয়নটা যদি দল থেকে, সেটা যে রাজনৈতিক দলই হোক না কেন, মনোনয়নই যদি স্বচ্ছতা না থাকে, আগে আমরা পাবো তাদেরকে, তারপর না জনগণ হিসেবে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করব। মনোনয়নে যদি ভালোদেরকে না দেয়া হয়, কাকে নির্বাচন করব? রাজনীতিটাই তো নাই। যে রাজনীতিটা আমরা চিন্তা করি, বাংলাদেশে এই মুহূর্তে একটা রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। একটা রাজনীতি হচ্ছে, কিন্তু এটা রাজনীতি না। এটা যেটা হচ্ছে বিষোদ্গার, বিদ্বেষ, বিভাজনের চর্চা, শত্রুতার চর্চা, যেটাকে বলে গীপতের চর্চা, এছাড়া তো কোনো রাজনীতি হচ্ছে না। আর আছে রেন্ট সিকিং কালচার, চাঁদাবাজি সংস্কৃতি, রাজনীতির নামে চাঁদাবাজি। সুতরাং এই জায়গায় আপনি মনোনয়নের ক্ষেত্রে খুব স্বচ্ছতা আশা করতে পারেন না। একটু যদি পিছনে ফিরি, 91 সালে যখন 90 এরশাদের পতনের পরে, তখন তো বোরহান কবির দুর্দান্ত রিপোর্টার, আওয়ামী লীগ কিন্তু বেছে বেছে রাজনৈতিক ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়েছিল। বিএনপি কাদের দিয়েছিল? রিটায়ার্ড আমলা, রিটায়ার্ড সামরিক আমলা, হ্যাঁ সামরিক আমলা, বড় বড় ব্যবসায়ী। রেজাল্ট কার ঘরে গেছে? বিএনপির ঘরে গেছে। এরপর আওয়ামী লীগও শিখেছে আমাকে কিন্তু রেজাল্ট আনার লোক আনতে হবে।
এই যে প্রতিযোগিতাটা, আর যেটা একদম রাইটলি বলেছেন বরহান কবির, যে এখন যেহেতু বিরোধী দল নাই, ফলে যেটা হয়েছে পুরো রাজনীতিটাই হয়ে গেছে যে একটা শূন্য মাঠে কে কতটা দাপট দেখাতে পারে। দেখেন আনারের ব্যাপারে আমি একদম ব্যক্তিগতভাবে জানি। এখানে আপনাকে একটু থামিয়ে আমি এই জায়গাটা আরেকটু শুনতে চাই। যদি রেজাল্টই ঘরে তুলবে, তাহলে এইবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এতগুলো জিতলো কি করে? না, এটা তো অন্য পলিটিক্যাল ম্যানেজমেন্ট, এটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট। বিএনপি নাই তাই আমাকে রাজনীতির মাঠে দেখাতে হবে যে আমার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, চিন্তা করেছে তাদের মাধ্যমে কিছু ভোটার আসবে, ইনক্লুসিভ দেখাতে হবে। এখানে রেজাল্ট যেদিকেই হোক সবই আমার, সবই আমার। হ্যাঁ, তো যেটা হলো যে এই আনার সম্পর্কে আমি বলি, তিনি স্বর্ণ চোরাচালান এবং অন্যান্য চোরাচালানের সাথে জড়িত ছিলেন, কিন্তু তার যদি পলিটিক্যাল ট্র্যাক রেকর্ড দেখেন, আন্ডারগ্রাউন্ড পার্টি করতেন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, তোহাক গ্রুপ, এই আনোয়ার যেমন শাহিন, শিমুল ভূঁইয়া তারাও একই দল করতেন, অত্যন্ত ঘনিষ্ঠ মানুষজন ছিলেন। এই শিমুল ভূঁইয়া যশোরের সাংবাদিক শামসুর রহমান কেবল হত্যা মামলার আসামি, কিছু হয়েছে? দিব্যি ঘুরে বেরিয়েছেন এবং আরেকটা মার্ডার করেছেন এখন বলা হচ্ছে। তার স্ত্রী জেলা পরিষদের সদস্য, তার অর্থ হলো সরকারি দল করে বলছে তো আমার সন্তানকে মারা হয়েছে, চোখ তুলে ফেললো। হ্যাঁ, তারপরে তো কত নির্মম। আনারের হাতে কতজন মারা গেছে। ওবায়দুল কাদের যখন বলেন তার জনপ্রিয়তা দেখে দিয়েছি, জনপ্রিয়তাই কি একমাত্র মাপকাঠি হতে পারে? শুধু তাই না, গত 3টা নির্বাচন দিয়ে কি জনপ্রিয়তার চরিত্র ভাবা যায়? 14 সাল, 18 সাল আর 23 সালের নির্বাচন কি বলে কারো জনপ্রিয়তা? 2009 কিন্তু আনার নমিনেশন চেয়েছিল, তাকে নমিনেশন দেওয়া হয়নি। তার অর্থ হলো যে এটা অন্য, তখন কিন্তু নির্বাচনের একটা ইকুয়েশন ছিল যে আমার বিরোধী দল আছে, বিরোধী দলের প্রার্থী আছে। অর্থাৎ 2008 এর শেষে যেটা, এবং নৈতিকতার জায়গাটা কোথায় চলে গেছে? আনার সর্বহারা পার্টি ছাড়ার পরে জাতীয় পার্টি করেছে, তারপরে বিএনপি করেছে, তারপরে 2009 সালে আওয়ামী লীগে ঢুকেছে। ঢুকেই দেখেন বাজিমাত, সরকারি দলের উপজেলা চেয়ারম্যান প্রথমে। রাজনৈতিক আদর্শের কথা আমরা বলি, আদর্শ কোনো আদর্শ নেই। আমরা বহুদিন থেকে এগুলো শুনছি। পাপুল তাহলে নমিনেশন পায় কি করে? বদি কি করে নমিনেশন পায়? বদির স্ত্রী কি করে পায়? আমরা বহুদিন থেকে একটা কথা শুনে আসছিলাম না, যে রাজনীতির দুর্বৃত্তায়ন, পরিস্থিতিটা এখন ঠিক উল্টা। দুর্বৃত্তের রাজনীতিকীকরণ ঘটেছে, পলিটিসাইজেশন অফ ক্রিমিনালস, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স না, নতুন করে আবার আমাদের ডেফিনিশন শিখতে হবে। এবং বলে দেই, আগে রাজনীতিবিদরা তাদের প্রয়োজনে 2-1টা মাস্তান পালতো, এবং মাস্তানরা তাদের প্রয়োজনে 2-1টা রাজনীতিবিদ পালে, ঠিক উল্টা। পুরোটাই নতুন করে ওই যেটা বলছিলাম, নতুন করে আবার সংজ্ঞায়িত করতে হবে, সংখ্যা সাজাতে হবে এবং আমাদেরকেও শিখতে হবে। এম এ আজিজ, নিঃসন্দেহে দেশ যখন একদম দুর্বৃত্তায়নে এরকম ভরপুর হয়ে যায় এবং সেখানে দুর্নীতি চরম শিখরে পৌঁছে যায়, সেখানে ক্ষমতাসীন দলের দিকে সেটা যাবে, যারা ক্ষমতায় রয়েছে তাদের দিকে যাবে, দায়িত্ব তাদের বেশি। অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি, বিএনপি বছর পর বছর নির্বাচন থেকে একেবারেই সরে থাকছে এবং বলছে জনগণের জন্য রাজনীতি করে, কিন্তু কোথায়? থাকতে তো হবে মাঠে, যেভাবেই থাকুক। যদি বলে নির্যাতিত, নিপীড়িত, তারপরে তো জনগণের জন্য থাকতে হবে, তাহলে দায় কি তাদের উপর যায় না? দেখেন, এটাও আমি বললাম, সমাজে যখন পছন্দ ধরে তখন অনেক ভালো কাজ করে না। ধরেন আমি বললাম যে গণতান্ত্রিক চর্চাটার অভাব, এটা একটা প্রধান উপাদান বাংলাদেশের এই অবস্থা হওয়ার কারণে। এখন একটা নির্বাচন হবে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব সরকারের, সেটা হচ্ছে না। সরকার এমনভাবে মাঠটা সাজাচ্ছে যাতে অন্য কেউ জিততে না পারে, জিতলেও আমার পছন্দের অপোজিশন যাতে হয়। হ্যাঁ, সুতরাং সেখানে তো বিএনপির ঢোকার রাস্তা নাই। বিএনপি যেটা ধরছে যে বর্জন যাব, এখন বর্জন কালচার করতে করতে যে কালচার ক্ষতিটা হচ্ছে, এটা মেনে নিলাম, ঢোকার রাস্তা কেন থাকবে না? বিএনপি যদি ইলেকশনে যেত, তাদের হিসাব হানাহানি বেশি মাত্রা বেড়ে যেত। এখন তো প্রার্থী নাই বলে হচ্ছে। এখন যেটা বর্জন করে যেটা হচ্ছে, ইলেকশন সংস্কৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে, ইলেকশনটা অকেজ হয়ে যাচ্ছে। বহুদলীয় গণতন্ত্র, এই জন্য সরকারি দল বিরোধী দলের সমান দায়িত্ব কারো কম বেশি না। সরকারি যিনি থাকবেন তার মেশিনারির সব হাতে থাকে, তিনি নিরপেক্ষ। এখন ধরেন নির্বাচন দিল, বিএনপিও গেল, সব পার্টি ইলেকশনে গেল। দেশের যে রাজনৈতিক সিচুয়েশান এবং ব্যুরোক্রেসির যে চরিত্র, সরকার থেকে নির্দেশ দিলেও তো কাজ হবে না। ডিসি সাহেবরা, এসপি সাহেবরা সিল মারতে থাকবে তাদের পছন্দ মতো। আমার এলাকার এমপি ফেল করে সরকারি দলে ফেল করলে আমার প্রমোশন আটকে থাকবে, আমার ট্রান্সফার হয়ে যাবে অমুক জায়গা, ইত্যাদি ইত্যাদি। তারপরে তো এখন ইলেকশন করতে খালি টাকা খরচ করে, ওনারাও পায়, সবাই পায়, দিতে হয়। হ্যাঁ, এই সিচুয়েশন হয়ে গেছে। অর্থাৎ ইলেকশন যে একটা নিরপেক্ষ ইলেকশন, যেমন এখনও ধরেন 120টা দেশে ইলেকশন হয়, সব দেশে তো এরকম হয় না। দেখা যাচ্ছে রাশিয়াতেও ইলেকশন হয়ে গেল,
হ্যাঁ, তো ওইগুলো ইলেকশন হলে দেখানি ইলেকশন। তো ইলেকশন হলেই রাশিয়াতে ওই যে দেখেন না, যে দিল্লির মুখ্যমন্ত্রী জেলে ছিল, জেল থেকে বেরিয়ে বলতেছে যে রাশিয়ার পুতিন কিছু লোকরা জেলে দিল, কিছু লোককে মেরে ফেললো, ইলেকশন করলো, 87% ভোট পায় পাশ করলো। বাংলাদেশে ইলেকশন হলো, বিরোধী দলের সব জেলে নিয়ে গেল, তারপরে শেখ হাসিনা জিতে গেল। পাকিস্তানে ইলেকশন হলো, প্রবীণ নেতা ওই এর কথা বলছে কি ইমরান খানকে জেলে নিল, তার পার্টি তছনছ করে দিল, প্রতীক কেড়ে নিল, তারপরে জিতে গেল, মুসলিম লীগ জিতে গেল। তো আমাদের মোদিজিও এইটাই চেষ্টা করতেছে, এইটা হলো উদাহরণ। তো আমরা এখন আজিজ ভাই, আমি একটা কথা বলি যে কেজরিওয়াল কিন্তু ইলেকশন বয়কট করেনি, বলে যে আমাকে জেলে দিয়েছে এই জন্য আমি নির্বাচন বর্জন করলাম, এটা বলেন না। ইমরানের পার্টিও না, হ্যাঁ ইমরান পার্টি করেনি। না, ঠিক আছে, এখানে যেটা এই ডেমোক্রেসির এই অবস্ট্যাকলস গুলোকে তো আপনি চ্যালেঞ্জ করতে হবে, ইউ হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জেস। না, তাছাড়া নির্বাচনী আইনে আছে, নির্বাচন না করলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় না, আইন। ঠিক আছে, বিষয়টা হলো যে এটা তো আবার অন্য আলোচনা, বড় আলোচনা হবে। কারণ পাকিস্তানের স্ট্রাকচার এবং বাংলাদেশের স্ট্রাকচার এক না। পাকিস্তানের প্রদেশ আছে, একটা প্রদেশ কন্ট্রোল করবেন, আর একটা প্রদেশ, ভারতেও তাই, ভারতেও তাই। সুতরাং আর ভারতে কিন্তু এটা ঠিক ভোট দেওয়ার পরিবেশটা তো আছে, সেখানে অন্তত বিচার বিভাগ আছে। পাকিস্তানের মতো জায়গায় ইমরান খানকে একবার জেলে নিয়েছে, আর একবার ইমরান খানকে না করে দিছে, জেলে নিতে পারবে না বা এটা করতে পারবে না। অর্থাৎ কোনো না কোনো জায়গায় নির্ভর করার জায়গা আছে। আমাদের এখানে সেই ব্যবস্থাটাও নাই, কোনো জায়গায় নির্ভর করতে পারবেন না, এই অবস্থা করে ফেলা হয়েছে। সুতরাং গণতন্ত্রের যে আপনার অনুষঙ্গ, সেক্ষেত্রে আপনি মনে করছেন যে একদম ঢোকার কোনো পথই ছিল না, নির্বাচনে ঢোকার পথ ছিল না বিএনপি, এটা আপনি মনে করছেন? যদিও সেখানে আবার একটি দ্বিমতও চলে এসছে, কিন্তু আমরা যদিও আজকে নির্বাচন নিয়ে কথা বলছি না, দুর্নীতির জায়গাটায় কথা বলছি। আপনি তখন একটা ইতিবাচকতা খুঁজে পেয়েছিলেন যে যারা রিটায়ার্ড পার্সন হয়ে যায়, তাদের দুর্নীতি যখন ধরা পড়ে, তখন এখন যারা বর্তমান রয়েছে চাকরিতে বর্তমান বা বিভিন্ন পদে আসীন আছেন, তারা হয়তো ভাববেন যে না, আমিও পরবর্তীতে অবসরে গেলে ধরা খেতে পারে, এই জন্য করবেন না। আপনি যে ইতিবাচকতা খুঁজে পেলেন, আমি একটু আপনার কাছে যৌক্তিক ব্যাখ্যাটা চাই। না, যৌক্তিক ব্যাখ্যাটা কি, এটা কথার কথায় বলছি। আমাদের চরিত্র যেভাবে ধ্বংস হয়ে গেছে, তাতে করে তখন দেখছি বোরহান কবির সাহেব এই কথার পরে কিন্তু রেসপন্স করছে, মানে মুখে, যে কথাটি আমি কথার কথায় বলছি। যে এখন ধরেন 2-3 জনের ব্যাপারে প্রশ্ন উঠছে, স্বাভাবিক আরেকজন হলে একটু মনে ভয় করবে না, অমুকে ধরা খাইছিল, তাহলে আমি একটু সংশোধন হই, চুরি করার ব্যাপারে সতর্ক হই, এইটার অর্থে বলছি। এটার মানে সমাজে এখন করাপশন কিন্তু সব সরকারের আমলেই ছিল, এবারে জাতীয়করণ হয়ে গেছে। আপনি কোনো ধরেন, আপনি উদাহরণ দেই, ধরেন এই দেশে স্বাভাবিক ভোট হলো, এই যে পুলিশ এবং সরকারি দল যেভাবে সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে, এটা চেঞ্জ করতে পারবেন? এখন দরকার, যে অবস্থায় চলে গেছে, রীতিমতো বিপ্লব দরকার ছিল, সেটা তো আমাদের দেশে হবে না। এখানে গণবিপ্লব হইতে পারে, গণবিপ্লব করেও এই সমস্যা। সুতরাং দীর্ঘস্থায়ী আমি এই জন্য বলি বেনেভোলেন্ট ডিক্টেটর দরকার এই দেশে। আমাদের দেশে বিক্ষোভে তো কাজ হয়, রিকশাওয়ালারা যখন বিক্ষোভ করে, ব্যাটারি চালিত রিকশা হকাররা এখন বিক্ষোভ করছে। না, ওখানে রাজনীতি নাই, ওখানে সরকার পরিবর্তনের কোনো ব্যাপার নাই। যেখানে ওই যে ছাত্ররা মাঠে নামলে এটা মেনে ফেলে। এই যে আমার পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পোলাপান নামে গেছে, দাবি মেনে গেছে। তো ওখানে তো রাজনীতি পরিবর্তনের বিষয় না, যেখানে রাজনীতি, অর্থাৎ রাজনীতিটা বিদ্রোহ হচ্ছে মূল টার্গেট। তাহলে সেই কাজে দেয় না, কিন্তু সেটাও তো আসলে একসময় দিত, কেন দেয় না একটু শুনে নেই। আমাদের আজকের যে বাক্যটা দিয়ে ট্যাগলাইন দেওয়া হয়েছে, বিভিন্ন আলোচনা তো করলাম, আমি একটু ট্যাগলাইনে আসতে চাই, যে দুর্নীতি দমন সরকার হার্ড লাইনে, এরকম একটি ট্যাগলাইন দেওয়া আছে। আমরা কি এই কয়েকটি ঘটনা থেকে বলতে পারি যে সত্যিকার অর্থে হার্ড লাইনে ইতিবাচকতা এম এ আজিজ কথার কথাই খুঁজে পেয়েছেন? আমি তো আজিজ ভাই ইতিবাচকের সাথে একমত, আমি খুব আশাবাদী মানুষ, এবং আমি সবসময় মনে করি যে এই যে আজিজ আহমেদের এই ঘটনা, বেনজির আহমেদের এই ঘটনা, এগুলো বেটার লেট দ্যান নেভার, এগুলো শুরু তো হলো। এবং আমি আজিজ ভাইয়ের এই বক্তব্যের সঙ্গে আমি একমত যে অন্য যারা আছে, যারা বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে, দুবাইতে সম্পদ বানিয়েছে, তারা একটা কিন্তু তাদের জন্য কিন্তু এটা একটা বার্তা। এবং বেনজির আহমেদ তো প্রচণ্ড ক্ষমতাধর ছিল, তিনি মন্ত্রী এমপিদেরকেও পাত্তা দিতেন না। তার যদি এরকম হয় তাহলে, এবং সত্যি কথা বলতে কি,
যে আমরা যে তিনজন এখানে আছে আমরা কেউই কিন্তু বুঝতে পারি না যে বেনজির আহমেদের এই পরিমাণ সম্পদ আছে, মানে একটা লিমিট, তো সীমা লঙ্ঘনেরও একটা সীমা আছে, সেই সীমাটা অতিক্রম করেছে। আমি যে শেষ কথাটা বলতে চাই যে একজন ব্যক্তি, আপনাকে এখানে উপস্থাপক দেওয়া হয়েছে, আপনি উপস্থাপক হিসেবে ভালো করবেন না খারাপ করবেন সেটা কিন্তু আপনার দায়িত্ব এবং আপনার কারিশমা। এখন বেনজির আহমেদকে পুলিশের আইজি করা হয়েছে, বা এখন একজন ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন, এখন একজন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, তিনি ভালো করবেন না খারাপ করবেন এটি তার ব্যর্থতা। আমরা পুলিশের বহু পুলিশ প্রধান দেখেছি যারা অত্যন্ত সততার উদাহরণ হিসেবে আছেন, এবং পুলিশ কেন সর্বস্তরের মানুষের মধ্যে চর্চা হয়। এখন যিনি পুলিশ প্রধান আছেন তার অনেস্টি বিভিন্ন জায়গায় আলোচনা হয় এবং তিনি অনেস্টির একটা আইকন। আবার আমাদের সেনাবাহিনীতে যারা বিভিন্ন সময় সেনা প্রধান ছিলেন তাদের কারো দুর্নীতি নিয়ে, তাদের এরকম নিয়ে চর্চা হয়নি। ব্যক্তির দায় কখনো রাষ্ট্র বা সরকার নেওয়া উচিত না, নেবে না। এবং বেনজির আহমেদের এই ঘটনাটার মধ্যে দিয়ে এই বার্তাটা দেওয়া হয়েছে যে কেউ যদি দুর্নীতি করে বা কেউ যদি অনিয়ম করে সেটা একান্তই তার দায়িত্ব দেওয়া হয়েছে। আমারও আসলে সময় একদম শেষের দিকে, ইশতিয়াক রেজা, সেক্ষেত্রে কি সত্যিকার অর্থে আমরা বার্তা পাই যদি বলে যে ব্যক্তির দায় কোনোভাবে কোনো সংস্থা বাহিনী কিংবা রাষ্ট্র নেবে না, কিন্তু রাষ্ট্রের যে কালচার, আমরা যে সংস্কৃতির মধ্যে আপনি বললেন যে দুর্নীতি এখন শতভাগ আমাদের গা সহনীয় হয়ে গেছে, সেই কালচার যখন ব্যক্তির মধ্যে এসে পড়ে সেটার দায় রাষ্ট্রকে নিতে হবে না? অবশ্যই দায় নিতে হবে, কিন্তু দায় বোধ করার বোধটুকুই তো নাই। এটাই হলো সমস্যা। আমার শাসন ব্যবস্থাটা এমন জায়গায় চলে গেছে কোনো দায় সে নিতে চায় না, সে ঝেড়ে ফেলতে চায়। কিন্তু আসলে তো রাষ্ট্র ব্যবস্থাটাই একটা মানুষকে এত বড় সুযোগ করে দিয়েছে, না তো এত সম্পদ করতে পারে একটা মানুষ এক জীবনে, এবং কতটা বেপরোয়া হলে পরে মানুষ এমনটা করতে পারে। পুরোটাই হলো যে ক্ষমতা কেন্দ্র থেকে তাকে আসলে সেই সুযোগটা করে দেওয়া হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাটাই এরকম হয়ে গেছে যে এখানে চুরি করা যায়, দুর্নীতি করা যায়। একটা দুটা কেস মাঝে মাঝে বের হয়ে আসে, তো এই যেমন করে বেনজিরটা বের হয়ে আসলো, যে কোনো কারণে হোক, কালের কণ্ঠ রিপোর্টটা করেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব হোক, অন্য যে কোনো দ্বন্দ্ব হোক, এবং ব্যারিস্টার সুমনের মতন একজন সংসদ সদস্য সেটাকে অন্তত সামনে জনসম্মুখে আনতে পেরেছেন। কই সংসদে তো আলোচনা হলো না, তাহলে রাষ্ট্রের দায় বোঝা যেত। শাসন ব্যবস্থা যদি চিন্তা করতো তাহলে এইগুলো নিয়ে সংসদে আলোচনা হতো, বিতর্ক হতো, জনগণ বুঝতে পারতো যে রাষ্ট্রের ফিলসফিটা কোন দিকে, দুর্নীতি সংক্রান্ত। আপনি যে বলেন রাষ্ট্র হার্ড লাইনে কিনা, আমি তো মনে করি রাষ্ট্র লাইনে আছে, হার্ড লাইন সফট লাইন বলে কিছু নাই। রাষ্ট্র যখন দেখে যে লাইন যেদিকে সেদিকে যাচ্ছে, তার আসলে নিজস্ব লাইন বলে কিছু নাই। দুর্নীতি দমন কমিশনও কিন্তু নিজে উদ্যোগী হয়ে কিছু করেনি, এবং এত কিছুর পরেও কিন্তু এখন পর্যন্ত মামলা করেনি দুদক, তারা ইনভেস্টিগেশন করছে, একটা কমিটি করেছে। দুর্নীতি দমন কমিশন বিসিএস প্রশাসন ক্যাডারের একটা এক্সটেনশনে পরিণত হয়েছে, তার কোনো স্বাধীন সত্তা নাই। এগুলো চিন্তা করতে একটা বিশেষায়িত কমিশন। এখানে ডিজি লিগ্যাল হবেন এমন একজন ব্যক্তি যিনি লিগ্যাল এক্সপার্ট, এখানে ডিজি ইনভেস্টিগেশন হবেন এমন একজন ব্যক্তি, ডিজি ইনভেস্টিগেশন এখন একটা জয়েন্ট সেক্রেটারি। আপনি চিন্তা করেন এদিকে কী কাজ করবেন আপনি? শুধু কাগজে কলমেই বলা হয় এটি একটি স্বাধীন একটা কমিশন বাংলাদেশে। জি, এম এ আজিজ, আপনি কি বলবেন এই জায়গায়? কারণ বেগম পাড়ার কথাও যখন আসে এবং অনেকে ভয় পাবে, একটা বার্তা পাবে, যেটা সৈয়দ বোরহান কবির বলছিলেন, আমার তো মনে হয় বার্তা কতটা আসলে যায় আমিও এটা মিলাতে পারি না। কারণ এবারও যখন সামনে আসন্ন বাজেট, আর এখন রিপোর্ট হচ্ছে যে 80% ধনী ব্যক্তি কোনো ধরনের কর দেয় না, এবং রাজস্ব আহরণের যে অবস্থা, আরও যে নানান দুর্নীতির চিত্র, সার্বিকটা যদি মিলিয়ে বলি, সত্যি কি বার্তা পাই কিনা শুনবো ছোট্ট করে। বার্তা কাকে দিচ্ছেন? একজন মানুষকে বার্তা, যদি সে মনুষ্যত্ব থাকে, সে বার্তাটা রিসিভ করবে। আপনি কি আপনার গৃহপালিত জন্তু বাসায় থাকলে তাকে সে বার্তাটা রিসিভ করবে না। আমরা কিন্তু মানুষ হিসাবে, মানুষ ও জন্তু সায়েন্সে বলে, আমি ফিজিক্সের ছাত্র, কিন্তু মানুষের বিবেক আছে, অন্য পশুর বিবেক নেই। পার্থক্যটা এখানে। হ্যাঁ, মানুষ হচ্ছে রেশনাল, ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। আমাদের এই রেশনালিটিটা কিন্তু লোপ পাওয়া গেছে। সেখানে ধরেন বার্তা তো কিছু পাবে, কিন্তু এক্সিকিউট হবে না। সারা বিশ্বে ধরেন, আমি তো এও শুনছি যে আপনার ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে বেনজির ধরা খাইছে। এটা তো আমি এখন বলছি না, আর এক ব্যবসায়ীকে দোষ করা হবে, করছি না। তারপরে সরকার চুপ হয়ে আছে, প্রায় 3 বছর রিটায়ার করছে, ধরে নাই, সরকার ধরে নাই। কারণ আমি মনে করব বেনজির যে এত সম্পদের অধিকারী হয়েছে, এটা যে অপরাধ করেছে এবং সরকার তাকে ব্যবহার করে এখন তাকে ফেলে দিছে, এটা আমি মনে করি তার প্রতি অবিচার করা হচ্ছে।
হয়েছে। আপনি ইউটিউবে যান, আচ্ছা আচ্ছা, ইউটিউবে যান, সেক্ষেত্রে আসলে সেনাবাহিনী ফেলে প্রধান বলেন, কতটা, আইজিপি বলেন, বক্তৃতা পাবেন তো। ফেলে এখান দেয়া থেকেই হলেও বোঝা তিনি যায়। কতটা পড়ে গেছেন এটাও আসলে একটা বড় প্রশ্ন। এখনো পড়ছে কিনা দুদক জানি ক্লিন না। চিটও কারণ দিতে পারে। তিনি তো যেটাই ইশতিয়াক রেজা কিন্তু বলছিলেন, তিনি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে দুইটা বেশ বড় ধরনের, আমি অবাক হব না তিনি যদি নির্বাচন দুদক কি করেন। করলো না করলো সেটা কিন্তু আমি ম্যাটেরিয়াল দেখি, কিন্তু পাবলিক ট্রায়াল, দুই ধরনের ট্রায়াল আছে। একটা হলো সামাজিক ঘৃণাটা তৈরি হয়েছে। জুডিশিয়াল প্রসেস, যেটা আজিজ ভাই বললো জুডিশিয়াল ট্রায়াল, জি। আর এটা হলো পাবলিক ট্রায়াল। পাবলিক পারসেপশনে এই বেনজির ইজ এ থিফ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওই এটা আমি মনে করি trial-এ এটাই তিনি সবচেয়ে বড় প্রমাণিত বিচার, করেছেন। এটাই জি। সবচেয়ে বড় সামাজিক বিচার। ঘৃণাটা তৈরি হয়েছে। হি এক্সপোজড লাইক এনিথিং, এটা হলো সবচেয়ে বড় বিচার। বেনজির কি মুখ দেখাতে পারছে? তার মেয়ে কি ইউনিভার্সিটিতে যেতে পারছে? এই ট্রায়ালটা কিন্তু আমি মনে করি যে দুদক কি করবে না করবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যু। জুডিশিয়াল প্রসেস, ইশতিয়াক রেজা বললো যে ক্লিন শিট দিতে পারে তাকে দিক, কিন্তু জনগণের কাছে সে একটা চোর। জি, এবং শেষ করতে হচ্ছে এখান থেকে বলতেই হচ্ছে যে হাজারো নেতিবাচকতা, হাজারো হতাশার মাঝখানে এগুলাই হয়তো, আপনি পাবলিক ট্রায়ালের কথা বললেন, এটাই হয়তো অনেক বেশি আশার আলো, এটাই ইতিবাচকতা। এটা সমাধান না, সমাধান ইতিবাচকতা রাজনীতিবিদদের করতে হবে। সমাধান নিঃসন্দেহে না, কিন্তু ইতিবাচকতা নিয়ে তবুও বলা যেতে পারে, বা আমি ভাবতে পারবো যে আমি যদি আমার এই জায়গাটায় বসে আমি সঠিক কাজটা না করি, তাহলে মানুষ আমাকে ঘৃণা করবে, মানুষ আমার ব্যাপারে, আমি ওই যে মুখ দেখাতে পারবো না, এই টাইপের একটা ব্যাপার তো হবে। সেই জায়গাটা থেকে আমরা একটু সামনে এগোতে চাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এম এ আজিজ আপনাকে, সৈয়দ ইশতিয়াক রেজা আপনাকে অসংখ্য ধন্যবাদ, সৈয়দ বোরহান কবির আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজনে থাকবার জন্য আমাদের সাথে, এবং যে আলোচনাগুলো হলো সেই আলোচনাগুলো প্রায়শই হয়েই থাকে। আপনারাও যারা বিচার বিশ্লেষণে সক্ষম এগুলো করে থাকেন, কিন্তু সেই জায়গাটা থেকে বিবেক যে শব্দটা উচ্চারিত হলো কতটা জাগ্রত হয়, সত্যিকার অর্থেই মানুষ বিবেক সম্পন্ন প্রাণী কিনা বাংলাদেশে, এটাও এখন খুঁজতে হয়। তারপরও শেষে যে ইতিবাচকতা আমরা খুঁজে পেলাম, সেখান থেকে সামনের দিনগুলোতে এগোতে চাই, কারণ দিন শেষে আমি যদি খারাপ কাজ করি আমাকে ঘৃণার পাত্র হতেই হবে, এর ব্যত্যয় কিন্তু হবে না মানুষের আদালতে। শেষ করতে চাই এই বলেই যে আমরা প্রত্যাশা রাখি সামনের দিনগুলোতে আমরা যেন আমাদের বিবেককে সত্যিকার অর্থে জাগ্রত করে যার যার দায়িত্ব পালন করতে পারি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।